দেখেন, বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা মেজর লেভেলের, যতটুকু আমরা জানলাম, তিনি আওয়ামী লীগের লোকজনকে ট্রেনিং দিতে গিয়ে ধরা পড়েছেন। সরকার উৎখাতের যে কোনো পরিকল্পনা আওয়ামী লীগের থাকতেই পারে। যেমন হাসিনা সরকারের উৎখাতের পরিকল্পনা ছিল, জামায়াতে ইসলামীর উৎখাতের পরিকল্পনা ছিল, বিএনপির কিংবা ছাত্র সমন্বয়কদের। এখন তো যে যার মতো করে দাবি করছে। আচ্ছা, এটা নিয়ে আইএসপিআর বক্তব্য দিয়েছে। আইএসপিআর এর বক্তব্যকে কোন রকম ক্রিটিসিজম, সমালোচনা বা তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন তোলা আমার উদ্দেশ্য না। আমি যাবো তার পরের চ্যাপ্টারে। আইএসপিআর বলেছে, আইএসপিআর আওয়ামী লীগের নাম উচ্চারণ করে তারা বলেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে একজনকে তাদের আওতায় আনা হয়েছে, একজন সেনা কর্মকর্তাকে, এবং তা নিয়ে তদন্ত কমিটি হয়েছে। আপনারা এটা জেনে গেছেন, ওকে। এবং আমি জানেন যে আমাদের নৈতিক একটা অবস্থান, যে আমরা মনে করি আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর একটা অন্য অবস্থান সবার মাঝেই আছে এবং এটা থাকা উচিত। এবং বাংলাদেশের সেনাবাহিনী যে রাজনীতিতে ইন্টারফেয়ার করে, আমাদের জীবন দেশে আমরা যে দেখেছি, দেশের পরিস্থিতি যখন রাজনীতিবিদরা এমন তৈরি করে ফেলেন যে এই রাজনীতিতে আর কারো কোনো কন্ট্রোল থাকে না, তারা শুধু হানাহানি মারামারিতে লিপ্ত হন, ওই সময়টা এসে বিশেষ করে ৮০ দশকের পর থেকে সেনাবাহিনী ইন্টারফেয়ার করে। এটা 1/11 এর সঙ্গেই বলেন তুলনা, আর এই ৫ আগস্টের সঙ্গে তুলনা করেন। এটা আপনাদের যার যার বিবেচ্য বিষয়। কিন্তু জিয়াউর রহমান এবং এরশাদের পরে সরাসরি বাংলাদেশে কোনো সেনাপ্রধান ৮০ দশকের পরে দেখা যায়নি যে তিনি কোনো মিলিটারি কু করে বা কোনো কিছুর মাধ্যমে তিনি বাংলাদেশের ক্ষমতা দখল করতে গেছেন। দেশের মানুষের প্রয়োজন হয়েছে, তারা এগিয়ে এসছেন। ওকে, এবার আসেন আমার তাহলে আলোচনার সাবজেক্ট কি। একটা জায়গায় একটা গল্প পড়লাম, গল্পটা কালের কণ্ঠ পত্রিকায় এই গল্পটা আছে। গল্পটা পড়ে আমার মনে দুটা প্রশ্ন জেগেছে। গল্পটা একটা অংশ বলা হচ্ছে যে যেই সেনা কর্মকর্তা আটক হয়েছেন বা এই আওয়ামী লীগ ট্রেনিং দিচ্ছিলেন, তিনি এবং তার স্ত্রীও এটার সঙ্গে, এবং তার স্ত্রীও একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। আমরা এর মধ্যে এটুকু শুনেছি, বিভিন্ন জায়গায় গুঞ্জন দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা দেখেছি যে আওয়ামী লীগের প্রশিক্ষণ হচ্ছে। কেউ কেউ ধরে নিয়েছিলেন এগুলা ভারতে হচ্ছে, কেউ কেউ বলছিলেন যে এই সাবেক পুলিশ কর্মকর্তারা যারা ভারতে আশ্রয় নিয়েছেন তারা হয়তো এইসব ট্রেনিং দিচ্ছে। কিন্তু ওই যে গল্পটা, কালের কণ্ঠের গল্পে, এই গল্পে আমি ভেতরে গিয়ে দেখলাম একটা জায়গায় বলা হচ্ছে যে ঢাকায় একটা কনভেনশন হলে জুন মাসে ৪০০ আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কর্মীকে নাকি সেখানে ট্রেনিং দিয়েছেন এই যে সেনা কর্মকর্তা সাহেব তিনি। তো আমার খুব খটকা লাগলো, আরে বাপরে বাপ, আপনার ২-৪-৫ জন চা স্টলে আওয়ামী লীগের লোক কথা বললেই সেখানে গিয়ে চিলে থাপা দেয়, আর এখানে সারাদিন একটা কনভেনশন হল ভাড়া করে সারাদিনের কথা বলা হচ্ছে, ট্রেনিং দিয়েছে এবং একজন কর্মরত একজন মেজর, এইটা আইন শৃঙ্খলা বাহিনী এত পরে জেনেছে, তাহাদের ওই দিন জানেনি। এটা কি আপনারা বিশ্বাস করবেন? মানে গল্প লেখার তো একটা ধরন থাকে। আরেকটা অংশে আমি আরো ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে, বলা হয়েছে যে বহু লোকের সঙ্গে যোগাযোগ, ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বিভিন্ন পুলিশ কর্মকর্তা, তাদের সঙ্গে যোগাযোগ করে এই যে বাংলাদেশি ট্রেনিং দেওয়া হয়েছে, এবং তার মধ্যে বলা হয়েছে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করে এই কর্মকাণ্ডগুলো হয়েছে। তো এইটা শুনে আমার দুইটা অভিব্যক্তি হয়েছে। একটা হচ্ছে যে যদি সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে এটা হয়ে থাকে তাহলে এটা ধরা পড়ারই কথা। আমার মনে হয় তাই। এই বাংলাদেশে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা পরবর্তী আওয়ামী লীগের নেতৃত্ব কিনা, এটা আওয়ামী লীগের মানুষজনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, বিশেষ করে ৫ আগস্টের পরে তিনি নেতা হিসাবে কেমন হবেন। কারণ তার বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন, তার কথাবার্তা, ডেলিভারি, অনেক রাতের বেলায় তার চোখ মুখ, এগুলো দেখে মানুষের মধ্যে একটা একটু অন্যরকম একটা ধারণা তৈরি হয়েছে। এটা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সঙ্গে আমরা কথা বলে জানতে পারি। এটা যদি এইরকম হয়ে থাকে তাহলে তো সজীব ওয়াজেদ জয়ের এটা ফেল করার কথা। আর যদি এই জায়গায় এই গল্পটায় নাটকের মূলে এমন বলা হতো যে শেখ হাসিনার কন্যা সামিয়া ওয়াজেদ পুতুল, তিনি যিনি বিশ্ব খাদ্য সংস্থার কাজ ছেড়ে ইন্ডিয়াতে কাজ করছেন বলে শোনা যায়, তার কথা বলা হতো, তাহলে হয়তো বুঝে নিতাম। প্রশ্নটা আমি বলে নিই, আমাদের দুর্ভাগ্য কি জানেন, আমাদের সাংবাদিকতা জীবনে আমরা জিয়া পরিবার এবং শেখ পরিবারের যে কোনো সদস্যের বিরুদ্ধে আমরা কথা বললেই, এই যে আজ সজীব ওয়াজেদ জয়ের কথা বললাম না, কেউ কেউ হয়তো বলবে যে আরে এই লোক কি জিয়া পরিবারকে হিরো বানাচ্ছে, জিয়া পরিবারের বোধহয় বিএনপির মানুষ। আবার জিয়া পরিবারের ভুল ত্রুটি যদি কিছু বলা হয় বা তারেক রহমানের কোনো রাজনৈতিক ভুল, যেমন এখন অনেক সময় মনে হয় যে তারেক রহমান কি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, এটা বললে আবার বলবে ও তো মনে হয় ফেসিবাদের দোষর, আওয়ামী লীগের ঘরের তো আওয়ামী লীগের গোড়া, আওয়ামী লীগ টুমী লীগ, এরকম নানান কিছু খুঁজে বের করবে। এটা আমি সম্মুখীন হয়েছি আমার জীবনে অসংখ্যবার। আওয়ামী লীগ এবং বিএনপির শাসনামল কয়েকবার দেখেছি, এবং ওই সময় সাংবাদিকতার কাজে করে যে দল ক্ষমতায় থাকে আমার দেদারসে তার বিরোধী দলের লোক বানিয়ে দেয়। তো এই সজীব ওয়াজেদ জয়ের এই প্রসঙ্গটা এই জন্য আপনাদেরকে বললাম। এখন এই যে গল্প যে এইভাবে ঢাকা শহরে এরকম ট্রেনিং দিচ্ছে, তো যেই গোয়েন্দা সংস্থা প্রথম এটা জানতে পেরেছে
তারা ওই 400 লোককে একটু বের করে দেখুন। 400 লোককে বের করা তো খুব কঠিন না। কত হাজার হাজার আওয়ামী লীগ ধরে ফেলেছে এই সারা বাংলা। আমি তো বলি যে একেবারে 80 হাত মাটির নিচ থেকেও আওয়ামী লীগ তুলে আনা হয়েছে। তাহলে এই 400 লোক যদি তারা বের করতে পারে, তাহলে না জানা যাবে যে বিষয়টা কোনো না কোনো একটা কাহিনী ঘটেছে এর মধ্যে। আর না হলে গল্পে কোথাও একটু ফাঁক থেকে যায় না। এই ফাঁক ফোকরের ঘটনা দেখেন, বাংলাদেশের সেনাবাহিনী আমি সবসময় উঠতে রাখি। এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আপনাদের মনে আছে কিনা, এই আইএসপিআর প্রেস ব্রিফিং দিয়ে একবার বলেছিল যে সরকার অভ্যুত্থানের চেষ্টা হচ্ছিল, সেনাবাহিনীর ভিতর থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আটক করা হয়েছে। বেশ আওয়ামী লীগ সরকারের শুরুর দিকে 8-10-12 সালের দিকেই হবে। এরকম ঘটনা ঘটে, এটা বাংলাদেশে ঘটে না এটা বলার কোনো অবস্থা নেই, বা সেনাবাহিনী যে তথ্য দিচ্ছে এই তথ্য চ্যালেঞ্জ করার কোনো জায়গা নেই। কিছু একটা তো ভেতরে ঘটেছে। কিন্তু পরবর্তী পত্রপত্রিকায় যেটা আসছে যে এই যে ঢাকায় কি ভাটারায় ট্রেনিং, কাঁটাবনের ট্রেনিং, তারপরে আপনার ওই খিলক্ষেতের আর কোথায় কোথায় যেন ট্রেনিং, ব্যাপক ট্রেনিং। তো এতই যদি ট্রেনিং হয়, তো এই আওয়ামী লীগ খুঁজতে তো সব আইন শৃঙ্খলা বাহিনী একেবারে তটস্থ একটা অবস্থায়, তো এটা আরো আগে জানার কথা। এবং একইভাবে এই পরিকল্পনাগুলো কতটা ভয়ঙ্কর ছিল সেই বিষয়গুলো তাদের মুখ থেকে বেরিয়ে আসছে। জামায়াতের আমির, নায়েবে আমির মোহাম্মদ আবু তাহের যেমন কদিন আগেই বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বললেন যে এই আন্দোলনের পুরো ডিজাইন ছিল জামায়াতের, এবং তারা কোনোভাবেই কাউকে বুঝতে দেওয়ার চেষ্টা করেননি যে এটি জামাতের পরিকল্পনা, যাতে করে সব শ্রেণী পেশা মানুষের ইনভলভমেন্ট ঘটানো যায় এই আন্দোলনে। পাশাপাশি শিবিরের সাবেক সভাপতি কিংবা এনসিপির কোনো কোনো নেতা এবং বিএনপি নেতারাও কেউ কেউ দাবি করছিলেন যে কী ধরনের পরিকল্পনা তাদের ছিল, কি বাস্তবায়ন করেছে, কিভাবে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল গাছের সঙ্গে। এবং কেউ কেউ তো এমন দাবিও করলেন প্রকাশ্যে যে 5000 পুলিশ হত্যাকাণ্ডের পরিকল্পনা তাদের ছিল। এবং একই সঙ্গে সশস্ত্র বিপ্লবের কথাও তো উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সরাসরি ইন্টারভিউতে বলেছেন। যাও, এই ধরনের পরিকল্পনা যদি আওয়ামী লীগের থেকে থাকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের, আমরা সেটিকে অবশ্যই কোনোভাবে সমর্থন করি না, যেমনটা সমর্থন করছি না হাসিনা বিরোধী আন্দোলনের যে বিভৎস পরিকল্পনাগুলোর কথা আমরা জানছি সেইগুলোকে। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ নিয়ে এরই মধ্যে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে এবং একজন সেনা কর্মকর্তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে সেটিও আমরা জানি। সেই জায়গা থেকে আমি গত বৃহস্পতিবার যে কন্টেন্টটি করেছি তার মধ্যে কিছু প্রশ্ন তুলেছিলাম। পরবর্তীতে আবার পুলিশের রেফারেন্স দিয়ে, গোয়েন্দা বিভাগের রেফারেন্স দিয়ে যে তথ্যগুলো, যে বয়ানগুলো আমাদের সামনে আসছে, সেইখান থেকে গুরুতর কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই। অন্তত আমি মনে করি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন কালের কণ্ঠে যে রিপোর্টটি এসেছে তার এক জায়গায় বলা হচ্ছে, ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির সূত্র দিয়ে বলা হচ্ছে যে যাদেরকে আটক করা হয়েছে গোপন বৈঠকের ভিত্তিতে বা যারা প্রশিক্ষণ নিচ্ছিল তাদের মধ্যে বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা। তাদের বক্তব্য রেফারেন্স আকারে দিয়ে ডিবি পুলিশ নাকি বলছে যে মেজর সাদিকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাটারা এলাকার কনভেনশন সেন্টারের 2য় তলা ভাড়া নেওয়া হয়। ছোট করে একটু বলবো, আর একটু খেয়াল করে শুনতে হবে কথাগুলো। মেজর সাদিক সেদিন সরকার উৎখাতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও অন্তত 4টি প্রশিক্ষণ হয়েছিল, তবে সব প্রশিক্ষণ কেন্দ্রের ভিডিও ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে। আচ্ছা, বিজনেস স্ট্যান্ডার্ডে যেটি উল্লেখ করা হয়েছে এই বিষয়ে একটি মামলা হয়েছে রাজধানীর ভাটারা থানায়, এবং পুলিশের দায়ের করা ওই মামলায় যেটি বলা হচ্ছে তা হচ্ছে গত 8 জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। দিনভর বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300-400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। আমি খুবই সংক্ষেপে 2টি প্যারা 2 জায়গা থেকে উল্লেখ করলাম, একটা হচ্ছে ডিবির রেফারেন্স আর একটা হচ্ছে মামলায় কি বলা হয়েছে। প্রথম প্রশ্ন, মেজর সাদিকের নির্দেশে কেন দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়ো হবেন? সংগঠিত হতে হলে তো আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব কিংবা হাইকমান্ডের যে কোনো এক পর্যায় থেকে তারা আদিষ্ট হয়ে সংগঠিত হবে।
একজন মেজরের নির্দেশে কেন তারা সংগঠিত হবে? 2 নম্বর প্রশ্ন, ট্রেনিং নেওয়ার জন্য কনভেনশন সেন্টার ভাড়া করা হয়েছে। এই ধরনের ট্রেনিংয়ের জন্য কি কোনো কনভেনশন সেন্টার ভাড়া করতে হয়? এর জন্য তো প্রয়োজন যথেষ্ট নির্জন জায়গা। প্রশ্ন 3, 8 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা কেন দিনভর বৈঠকে অংশ নেবেন? যেহেতু গণমাধ্যমে খবর এসেছে বা পুলিশ বলছে যে 8 জুলাই তারা এই বৈঠকটি করে, ডে লং বৈঠক, সকাল থেকে সন্ধ্যা। প্রশ্ন হচ্ছে যে 300-400 জন মানুষের সারাদিনের উপস্থিতিতে কোনো বৈঠক গোপন থাকে অথবা কোনো গোপন বৈঠক হতে পারে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মামলায় যেটি বলা হচ্ছে গোপন বৈঠক, আবার সেখানে সরকার বিরোধী স্লোগান দেওয়া হয়। স্লোগান কি মন্ত্রপাঠের মতন ফিসফিসানি করে দেওয়া হয়? নিশ্চয়ই বলিষ্ঠ কণ্ঠে উচ্চ স্বরে যে কোনো স্লোগান উচ্চারিত হয়। তো গোপন বৈঠক হয়ে থাকলে সেখানে স্লোগান হয় কিভাবে? 5 নম্বর প্রশ্ন, মামলায় যেটি বলা হচ্ছে যে ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত যাতে করা যায় সেই ধরনের কোনো কর্মসূচি নেওয়া হয়। যদি তাই হয়, এগুলো তো রাজনৈতিক কর্মসূচি, শাহবাগ অবরোধ করবে বা অন্য যে কোনো স্পট অবরোধ করবে, একসাথে জড়ো হবে, এর জন্য আবার ট্রেনিংয়ের প্রয়োজন হয় নাকি, গোপন ট্রেনিং? 6 নম্বর প্রশ্ন, 300-400 মানুষ মিলে ডে লং বৈঠক করলো। মামলায় বলা হচ্ছে যে সেখানকার ভিডিও ফুটেজ নষ্ট করে দেওয়া হয়েছে। কোন ভিডিও ফুটেজ হতে পারে? কনভেনশন সেন্টারের 2য় তলা যে ভাড়া নেওয়া হলো সেই কক্ষের। আচ্ছা, এর বাইরে এটা তো আর নির্জন কোনো এরিয়া নয়, তাই না, কেবি কনভেনশন সেন্টার? এর বাইরে আশেপাশে কোনো বিল্ডিং অথবা অসংখ্য দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান নিশ্চয়ই রয়েছে। তাদের যে সিসি ক্যামেরা, সেই ক্যামেরার কোনো ফুটেজ পাওয়া যায়নি। এত বড় একটি ঘটনা ঘটলো, আমরা তো দেখি চুরি ছিনতাইয়ের যে কোনো ফুটেজ যে কোনোভাবে উদ্ধার হয়ে যায়। তাহলে এই বৈঠকের কোনো ফুটেজ উদ্ধার করা গেল না কেন? এর আগে প্রশ্ন করেছিলাম, অর্থাৎ বৃহস্পতিবার যেই কন্টেন্টটি করেছিলাম সেখানে বলেছিলাম যে নাশকতা কর্মকাণ্ডের জন্য গেরিলা ট্রেনিংয়ের জন্য একজন সার্ভিসিং সেনা কর্মকর্তা কেন? মেজর সাদিক তো সার্ভিসিং সেনা কর্মকর্তা, রিটায়ার্ড কোনো আর্মি পার্সন ছিল না? অথবা গেরিলা ট্রেনিং দেওয়ার জন্য তো বেসামরিক আরও কত ব্যক্তি রয়েছেন, তাদের তো অভাব নেই, কেন মেজর সাদিককে আসতে হলো? প্রিয় দর্শক, আমি শুধু প্রশ্নগুলো আমার মধ্যে উদয় হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও সশস্ত্র বাহিনীর আন্তঃসংযোগ পরিদপ্তর ISPR এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের জন্য ইতিমধ্যে একটা তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে মেজর সাদিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সত্যতা পাওয়া গেছে। যেহেতু ISPR বলছে, আমাদেরকে সেটি গ্রহণ করতেই হবে খুব স্বাভাবিকভাবেই। কিন্তু যে প্রশ্নগুলো উত্থাপন করলাম সেগুলো কি একেবারেই অযৌক্তিক কিছু? আমি বলছি না যে আওয়ামী লীগে এমন কোনো পরিকল্পনা একেবারে থাকতেই পারে না, কিন্তু যেই স্ক্রিপ্ট আমাদের সামনে উপস্থাপন করা হলো সেখান থেকে এই প্রশ্নগুলো ওঠা খুবই স্বাভাবিক আমার মনে হয়। ভালো থাকুন।